নমস্কার, চ্যানেল লাভ অ্যান্ড ইন্টারভিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সত্যি খুব বেদনা ঘন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি। অর্থাৎ গতকাল যে অর্ডারটা হয়েছে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীদের যে চাকরি বাতিল হলো। এই প্রসঙ্গে যে কথাগুলো অবশ্যই আপনাদের জানা দরকার। এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই অনেক রকম ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। কিন্তু আমি কয়েকটা বিষয় একটু আপনাদের কাছে তুলে ধরতে চাই। তারপর ভাবনা আপনাদেরও অনেক বিচক্ষণ আ চিন্তাভাবনার মধ্যে দিয়ে আপনারাও অনেক সিদ্ধান্তে এসেছেন, অনেক ভাবনা চিন্তা করেছেন। কিন্তু কয়েকটা জিনিস দয়া করে একটু ভাববেন। যেমন অনেকে বলছে যে যোগ্য অযোগ্য আলাদা না করতে পেরে সমস্ত প্যানেল বাতিল করাটা একেবারেই উচিত নয় এবং আইনের জায়গায় এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে। একটা ছোট্ট ঘটনা বলি, মানে ছোট্ট গল্পের মতো করে বলি। ধরুন একটা বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিং এ প্রমোটার মিস্ত্রিদের ২ বছরের কন্ট্রাক্ট সাইন করিয়েছে। যে ২ বছর আমার এই বিল্ডিং এ আপনারা কাজ করবেন, আপনাদের এই টাকা দেব। এই অ্যাডভান্স দেব, এইভাবে এই টাকা দেব। এবার দেখা গেল সেই বিল্ডিং চলাকালীন ৭ মাস বা ৮ মাসের মাথায় বিল্ডিংটা আনঅথরাইজ এটা কোর্টে জানা গেল। অবৈধ বিল্ডিং। তো তখন সেই নির্মাণ ভেঙে দেওয়ার অর্ডার হলো, ডেমোলিশনের অর্ডার হলো এবং বিল্ডিং ভেঙে দেওয়া হলো। ন্যাচারালি সেই যে মিস্ত্রিগুলো কাজে যারা অ্যাপয়েন্টেড হয়েছিলেন, তাদের কাজ আর থাকলো না। এবার তারা যদি দাবি করে যে আমাদের কি ভুল ছিল? আমরা তো কন্ট্রাক্ট করেছিলাম ২ বছর। আমরা তো কোনো অন্যায় করিনি। আমরা ওখানে কাজ করব। সেটা তো হয় না। কারণ বিল্ডিংটাই অথরাইজ যেখানে আমি কন্ট্রাক্টটা করেছি। অর্থাৎ এই নিয়োগ পদ্ধতিটা এই টোটাল এন্টায়ার যে প্যানেলটাকে ক্যানসেল করা হচ্ছে এইজন্য, কারণ নিয়োগ পদ্ধতিটাই একটা অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে ঘটেছে। অর্থাৎ অনেক রকম অবৈধ কাজকর্ম হয়েছে এই নিয়োগে। সেই জন্যই পুরো প্যানেল বাতিল। এবং আলাদা করা যায়নি, মানে আলাদা করে দেয়নি। কারা? কমিশন। আর কমিশন যতই আলাদা স্বতন্ত্র বডি হোক না কেন, সরকার ক্যাবিনেট তার নির্দেশেই কমিশন চলে এবং সরকারের একটা প্রভূত ভূমিকা আছে। সেটা আপনারা প্রত্যেকেই জানেন। সুতরাং এটা নিয়ে ভুল বোঝানোর কোনো জায়গা নেই। অর্থাৎ এত রকমভাবে অন্যায় হয়েছে, ইল্লিগ্যালিটি দেখা গেছে, পুরো প্যানেলটাই বাতিল করতে হয়েছে। না হলে কিন্তু মহামান্য বিচারপতিরাও চান না কারোর চাকরি চলে যাক, বৈধ চাকরি। এখন প্রশ্ন হচ্ছে চাকরিটা যে গেল, ১ম যে একেবারে যদি আমরা ইনিশিয়াল স্টেজে চলে যাই, ৮,০০০ এর মতো প্রায় চাকরি বাতিলের একটা আদেশ ছিল এবং সেই যাদের যোগ্যতা কম ছিল, যোগ্যতা মান ঠিক ছিল না, সেই ৮,০০০ যদি চাকরি বাতিল করে দেওয়া হতো, তাহলে কিন্তু যোগ্য বলে যারা বলা হচ্ছে সেই সমস্ত শিক্ষক বন্ধুদের, শিক্ষকদের চাকরি থেকে যেত। কিন্তু সরকার, মানে রাজ্য সরকার সেই কাজ করলেন না। করলেন না কেন? ওই যে ৮,০০০ চাকরিটা বাতিল করা হবে, যাদেরকে সো কল্ড অযোগ্য বলা হবে, তাদের কাছে সরকারের ভাবমূর্তি খারাপ হবে। এবং এটা বোঝা যাবে যে সরকার ওই ৮,০০০ কে অবৈধভাবে নিয়োগ করেছিলেন সেই লজ্জা ঢাকার জন্য। এবং নিশ্চয়ই অবৈধভাবে নিয়োগ করেছেন মানে নিশ্চয়ই কোনো রফা ছিল, নিশ্চয়ই কোনো টাকা পয়সার লেনদেন ছিল। এটা মানে অ্যাজ ক্লিয়ার অ্যাজ দ্যাট। এটা জলের মতো পরিষ্কার। এর মতো সহজ জিনিস আর হয় না। অবৈধ নিয়োগ করেছে মানে সেখানে কোনো টাকা পয়সার লেনদেন ঘটেছে। তো সেইটা যাতে প্রকাশ্যে আসে, সেইটাকে ডিসক্লোজ না করার জন্য ওনারা কিন্তু চ্যালেঞ্জ করলেন, ডিভিশন বেঞ্চে গেলেন। ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট আপহেল্ড করলেন। অর্থাৎ অনারেবল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়টাকে শিরোধার্য খুব পরিবর্তন করলেন না, কিছু মডিফিকেশন সামান্য করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে সমস্ত যাদের চাকরি চলে গেছে, সেই যোগ্যতা মান কম থাকুক বা যোগ্য হন, প্রত্যেকের জন্যই আমি সমবেদনা জানাই। এটা খুবই দুঃখের। কিন্তু যাদের চাকরি চলে গেছে তাদের মন অবশ্যই অনেক বেশি শক্ত করতে হবে। কারণ দেখুন, এটা তো সত্যি অবৈধভাবে আপনারা নিয়োগ পেয়েছিলেন, এটা ঘটনা। তো সেই জায়গাটায় এই সত্যিটা মেনে নিন এবং কোনো রকম মানসিক, মানে প্রত্যেক চাকরিহারাদের উদ্দেশ্যেই বলছি, আমার বন্ধু বা সিনিয়র, আমার দাদা সম হবেন প্রত্যেকে। মানসিক স্থিতি ঠিক রাখুন। কোনো কারোর উপরে প্রতিহিংসা পরায়ণ বা কিছু করার দরকার নেই। অলমাইটির উপরে ভরসা রাখুন। সুস্থ থাকুন। দরকার হলে মানসিক কোনো সমস্যা তৈরি হলে মনোবিদের সাহায্য নিন। পরিবারের সঙ্গে সময় কাটান। পৃথিবীতে কোনো কাজ ছোট নয়। সমাজের যেকোনো কাজ করুন সৎভাবে, ন্যায্যভাবে, শিক্ষা, সততা সবকিছুর প্রয়োগ করে এবং অবশ্যই সুন্দর সুস্থ জীবন যাপন করুন। সবার সঙ্গে হাসি, ঠাট্টা, মজা, আনন্দে কাটান। খুব ভালো থাকুন। সবাইকেই এটা বলছি। আর যাদের যোগ্যতা মান কম আছে এবং অবৈধভাবে যারা চাকরি পেয়েছেন, চিহ্নিত করা গেছে। এখন আরেকটা প্রশ্ন উঠছে যে চিহ্নিত যেহেতু করা গেল, তাহলে তো যোগ্য অযোগ্য আলাদা করা গেল। তাহলে কেন অযোগ্যদের চাকরিটা নিয়ে যোগ্যদের চাকরি রাখা গেল না? প্রশ্ন এখানেই। মানে যে চিহ্নিত করা হয়েছে প্রায়
7,000, সেই 7,000 সংখ্যাটা সিবিআই বলছে, যেটাকে বলছে টেন্টেড ক্যান্ডিডেট হ্যাজ বিন আইডেন্টিফাইড সোফার। অর্থাৎ যতদূর চিহ্নিত করা গেছে, বিয়ন্ড এই মানে এর বাইরেও কিন্তু থাকতে পারে সংখ্যাটা, মানে অযোগ্য, সেটা কিন্তু তারা চিহ্নিত করতে পারেনি। তার মানে কিন্তু এই নয় যে যোগ্যতা মান কম আছে এরকম প্রার্থী নেই, আছে। সেটাকে ঠিক করবে পর্ষদ, যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, যাদের কাছে সমস্ত রেকর্ড আছে, এবং সেই রেকর্ডটাই অর্থাৎ অরিজিনাল ওএমআর শিট ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, স্ক্যান কপি। তাহলে বুঝতে পারছেন, তার মানে ইচ্ছে করেই এটা করা হয়েছে একটা ম্যালাফাইড ইন্টেনশন নিয়ে, অর্থাৎ যোগ্য অযোগ্য মিশিয়ে দেব, সেটা বাঁচতে পারবে না, চাকরিটা থেকে যাবে। এবং সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে গেছে। আইনের খেলা, টাকা তো কোষাগার থেকে খরচ করছে সরকারি, কোনো অসুবিধে নেই। এবং শিক্ষকদের বোঝানো হচ্ছে যে আমরা আপনাদের পাশে আছি, কোনো চিন্তা নেই, এরকম একটা বার্তা দেয়া হচ্ছে। কিন্তু এই ভাগটা কিন্তু তারাই করতে পারতেন। প্রত্যেকটা পদক্ষেপে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট সবাই বলেছে আপনারা ভাগ করে দিন, আপনারা ভাগ করে দিন। এখন এরা ভাবছে ভাগ করলে তাহলে তো আমরা অপরাধী ধরা পড়ে যাব, কিন্তু এটা তো ঘটনা। আপনারা যদি ভাগ করেন তাহলে যোগ্যদের চাকরিটা থেকে যাবে, কারণ আপনাদের টোটাল মেকানিজমটা আপনারা অপারেট করেছেন, আপনারাই কিন্তু নিয়োগপত্র দিয়েছেন, আপনাদের কাছে সমস্ত রেকর্ডস আছে, আপনাদের কাছে আপনারা ইন্টেনশনালি নষ্ট করেছেন অরিজিনাল ওএমআর শিট, তার কোনো এভিডেন্স রাখেননি। তার মানে আপনারা কিন্তু ম্যালাফাইড ইন্টেনশন আপনাদের প্রথম থেকে ছিল, এটা ঘটনা। সুতরাং এই রায় নিয়ে খুব একটা বলার কিছু নেই, এবং এখনো দেখছি অনেক মানুষ এই রায়ের বিরুদ্ধে, কোর্টের বিরুদ্ধে একটা বিরোধিতা করার একটা মানসিকতা তৈরি করছেন। এটা কিন্তু খুব দুঃখের, এটা অত্যন্ত দুঃখের। এটা একেবারেই নিরপেক্ষ রায়। এই রায়ের বিরুদ্ধে, কোর্টের বিরুদ্ধে কিন্তু স্বর চড়িয়ে লাভ নেই। আসল অপরাধীদেরকে চিহ্নিত করুন, বুঝুন। যারা এই ভাগটা করলো না, তারা কিন্তু চায়নি যে যোগ্যদের চাকরি থাক, তারা চেয়েছিল যদি যায় সবার যাবে, থাকলে সবার থাকবে, এটাই হচ্ছে তাদের স্ট্যান্ড। আজকে খুব দুঃখ লাগে, আজকে আমাদের রাজ্যের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই অর্ডারের, সুপ্রিম কোর্টের, অনারেবল সুপ্রিম কোর্টের এই অর্ডারের পরে তিনি প্রেস কনফারেন্সে বলছেন সিপিএম বিজেপির চক্রান্ত। এটা কি ইয়ার্কি হচ্ছে? এটা কি মামার বাড়ির আবদার? হাইকোর্ট হয়ে, সুপ্রিম কোর্ট হয়ে একটা অর্ডার হচ্ছে, সেখানে বলা হচ্ছে সিপিএম বিজেপির চক্রান্ত। সিপিএম বিজেপির এত ক্ষমতা আছে, তাহলে সিপিএম শূন্য হয় রাজনৈতিকভাবে? বিজেপি তাহলে এখনো বিরোধী দল থাকে? 77 থেকে তাদের প্রায় 60-এর কাছে এমএলএ সংখ্যা নেমে যায়। তারা একটা চাকরি, মানে 25,000-এর উপরে 26,000 প্রায় একটা শিক্ষকের চাকরি নষ্ট করে দিচ্ছে, মানে চাকরি খেয়ে নিচ্ছে, এত তাদের ক্ষমতা। এই সমস্ত ভুল দয়া করে বোঝাবেন না মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে অনুরোধ, এই ভুলগুলো বোঝাবেন না। বা আপনি যদি আপনি বোঝাতে পারেন, আপনাকে তো, আপনি ক্ষমতার শীর্ষে আছেন। আমি আমার বন্ধুদের, আমার দর্শক বন্ধুদের বলবো, আমি বাংলার জনগণকে বলবো, যারা চাকরি হারালেন সে সমস্ত বন্ধুদের বলবো, আপনারা এই কথায় না, এই কথাগুলোকে একটু ছেঁকে নিন। হ্যাঁ, ওই রামকৃষ্ণ বলেছিলেন না, রাজহাঁস ওই দুধ আর জল মেশানো থাকলে জল বাদ দিয়ে দুধটা খেয়ে নেয়, মানে সেরকম আপনারা করে নিন। কারণ ইনি এই ধরনের কথা বলতে অভ্যস্ত। ইনি বলছেন কি গাঙ্গুলি না ডাঙ্গুলি একটা অর্ডার দিয়েছিলেন, মানে ওনার সঙ্গে সৌরভ গাঙ্গুলি ঘুরে বেড়াচ্ছেন, উনি সেই গাঙ্গুলির নামটা মনে করতে পারছেন, কিন্তু উনি অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাঙ্গুলি, যে অভিজিৎ গাঙ্গুলি, সেই গাঙ্গুলিটা মনে করতে পারছেন না। মানে এখানে একটা বিদ্রুপ, মানে উনি কোথাও একটা এরকম ন্যারেটিভ তৈরি করতে চাইছেন, ওনাকে বিরোধিতা করার জন্য বোধহয় এরকম একটা অর্ডার হয়েছে। কিন্তু অর্ডার, জাস্টিস চলে যান, বিচারপতি প্রাক্তন হন, কিন্তু অর্ডার তো থেকে যায়। এই ভুলগুলো উনি যে বোঝাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। এই যে 7 তারিখ, এখন যেটা আমার বলা, আমি মিস করে যাব, আমি মানে অত্যন্ত আবেগতাড়িত হয়ে আছি, আমি খুব উত্তেজিত ভিতর থেকে, এটা সত্যি খুব বেদনাদায়ক এই বিষয়টা। এখন অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা পরামর্শ দিয়েছে, আপনারা সবাই জানেন রিভিউ পিটিশন করার সুযোগ আছে, এবং হয়তো যাদের চাকরি চলে গেছে তারা রিভিউ পিটিশন করবেন, অবশ্যই করবেন। কিন্তু সেখানে একটা জায়গা এখনো সুযোগ আছে। এখনো যদি সরকারের সদিচ্ছা থাকে, তাহলে কমিশন যোগ্য অযোগ্য ক্যান্ডিডেটকে আলাদা করে তার একটা লিস্ট করে রিভিউ পিটিশন করে হিয়ারিং এ সেটাকে প্রেজেন্ট করুক, এবং সেটা বলুক যে এই যোগ্য, এই সংখ্যক যোগ্য, এই সংখ্যক অযোগ্য, এবং এই যোগ্যদের চাকরি রাখা হোক, অযোগ্যদের চলে গেল, আপনারা প্রস্তুতি নিন বা জীবনের অন্যান্য কাজকর্মের সঙ্গে যুক্ত হন। এবং যোগ্যদের চাকরি কিন্তু থেকে যেতে পারে, সুপ্রিম কোর্ট কনসিডার করতে পারে। এটা একমাত্র পসিবল যদি এই বিভাজনটা করে। এটা কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির পরামর্শ। এবং রাজনীতি, প্লিজ রাজনীতি করবেন না। জাস্টিস গাঙ্গুলি এখন কি রাজনীতি করছেন না করছেন সেটা ইম্পর্টেন্ট নয়। গাঙ্গুলি কিন্তু আপামোর
চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে এই পরামর্শ দিয়েছেন, অর্থাৎ সুপ্রিম কোর্টে সেম বেঞ্চে যখন এই অর্ডারের রিভিউ পিটিশন ফাইল করবেন, সেই সময় যদি কমিশন টোটাল সেগ্রিগেশন করে দেন, অর্থাৎ টেন্টেড নন টেন্টেড আলাদা করে দেন, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট এখনো কনসিডার করতে পারেন। তো এই শেষ সম্ভাবনাটা আছে। রাজনৈতিক জেদাজেদি, রাজনৈতিক ইগোর বশবর্তী হয়ে সেটা যদি না করে শুধু রিভিউ পিটিশন হয়, আমার মনে হয় না খুব একটা ভালো কিছু অর্ডার হবে। এবং 7 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী বসতে চাইছেন আপনাদের সঙ্গে, মানে যারা চাকরি হারিয়েছেন তাদের সাথে, শিক্ষকদের সাথে, শিক্ষক অশিক্ষক যারা আছেন তাদের সাথে। জানি না মানে ফ্রুটফুল কি হবে। আমি দু একটা দুর্ঘটনার কথা আমার কানে এলো। ক্যানিং এর কাছে একজন শিক্ষিকা একটা খুব বড় সিদ্ধান্ত নিয়েছেন, জীবনের চরম সিদ্ধান্ত নিয়েছেন, বা অন্যান্য আরো দু একটা ঘটনা আসছে, তারা অসুস্থ। প্লিজ আপনারা এইভাবে আপনারা একটু এই লড়াইটা একটু ধৈর্য ধরে লড়ুন, মানে আপনারা থাকুন এবং আপনারা চাপ দিন সরকারকে, রাজ্য সরকারকে। কেন তারা এখনো ভাগ করছেন না? এখনো যদি প্রপার ভাগ করে, কারণ কিছু জনের অযোগ্য যারা সেই অর্থে, তাদের যদি চাকরি চলে যায়, চাকরি চলে যাওয়াটা অত্যন্ত বেদনাদায়ক, কিন্তু পাশাপাশি এটা আপনারাও ভাবুন যারা চাকরি হারিয়েছেন, শিক্ষক অশিক্ষক যারা আছেন। এবং আমি সমস্ত দর্শকদের বলছি, সমস্ত জনগণকে বলছি যে এটাও তো ভাবুন, যারা চাকরি দিয়েছেন, যারা অযোগ্য বলে আমরা যাদেরকে বলছি, তারা তো একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে চাকরি দিয়েছে। এটা খুব জলের মতো পরিষ্কার। তাহলে সেই টাকাটা তারা দিতে পেরেছেন, 6, 7, 8, 10, 12 লাখ যেই টাকাটা হোক তারা দিতে পেরেছেন। কিন্তু যে ছেলেগুলো এই টাকাটাও দিতে পারেনি, যে ছেলে মেয়েগুলো এই টাকাটাও দিতে পারেনি, তাদের যোগ্যতা ছিল, তারা ওয়েটিং লিস্টে ছিল, তাদের এই টাকাটাও অ্যারেঞ্জ করতে পারেনি। হয়তো টাকা দেওয়ার ইচ্ছা ছিল, বা কেউ কেউ টাকা কাকে দেবে সেটা তাকে পায়নি। টাকা কাকে দিলে আমার চাকরি হয়, তারা কিন্তু চাকরি পায়নি। তারা কিন্তু সত্যি কথা বলতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, মাস্টার ডিগ্রি করে, তারপরে বিএড করার পরে, বা যারা এমএড করে, তারপরে অন্যান্য পেশাতে যাওয়াটা সত্যি একটু মানসিকভাবে অসুবিধে হয় অ্যাডজাস্ট করাটা। তখন শিক্ষকতার সঙ্গেই থাকতে ইচ্ছে করে, মনে হয় যে শিক্ষকতাটাই করব। এবং সেই জায়গা থেকে যে ছেলেগুলো চাকরি পায়নি, তাদের কথাটা ভাবুন, তারা কতটা ডিপ্রাইভড হয়েছেন। আজকে চাকরি হারিয়েছে বলে মুখ্যমন্ত্রী এত দুঃখ প্রকাশ করছেন, এবং উনি একটা কথা বলছেন, প্রেস কনফারেন্সে বলেছেন যে একজনের ভুলে সবার চাকরি চলে গেল, এত বড় অপরাধ হলো। কে একজনের ভুল? উনি কি আবুল তাবুল কথা বলছেন? একজনের ভুল মানে কোন একজনের ভুল? হ্যাঁ, হতে পারে এটা তার ভুল, কারণ ক্যাবিনেটের অর্ডার ছাড়া স্কুল সার্ভিস কোনো পদক্ষেপ এইরকম নেবে না, এবং ওনার ভুলেই এগুলো হয়েছে। উনি সেটা কিন্তু স্বীকার করছেন না, এখানে একজনের ভুল নয়। আর একটা ভুল কথা উনি বলছেন যে অনারেবল জাস্টিস এক্স চন্দ্রচূড়, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সিজেআই, বলছেন তিনি স্টে করেছিলেন, অর্ডার দিয়েছিলেন, আর ইনি এসে অর্ডারটা চেঞ্জ করে দিলেন। না, স্টেটা কোনো অর্ডার নয়। কেন এটা উনি বলছেন? উনি তো আইন পড়াশোনা করেছেন এবং উনি মুখ্যমন্ত্রী, উনি যথেষ্ট, মানে আমার মনে হয় না এই ভুলগুলো উনি না জেনে করছেন, উনি এগুলো জেনেই করছেন। স্টে দিয়েছেন মানে মামলাটার কোনো, এটা কোনো ভার্ডিক্ট নয়, ভার্ডিক্ট এটা হলো, ওটা উনি স্টে দিয়েছিলেন। উনি বলছেন অনারেবল জাস্টিস চন্দ্রচূড় স্টে দিলেন, স্টে অর্ডার দিলেন, আর ইনি এসে এরকম বাতিল করে দিলেন। এই ভুল বার্তাগুলো এখনো মানুষকে কিন্তু দেওয়ার চেষ্টা করছে। আপনারা এই ধরনের ভুল বার্তার প্রলোভনে পা দেবেন না। ওনার কথা কিন্তু শুনবেন, কিন্তু নিজেদের মতো নির্যাসটুকু বার করে নেবেন। 7 তারিখ চাকরিহারা শিক্ষকরা আপনারা বসবেন, কিন্তু আপনাদের, আমার মনে হয় আপনাদের উদ্দেশ্য থাকবে এটা, আপনাদের বসার, যে আপনি এখনো সময় আছে কমিশনকে বলে এই দুটো মানে টেন্টেড নন টেন্টেড, যোগ্য অযোগ্য, এটাকে আলাদা করে দিয়ে একটা সেগ্রিগেশন করে সেই রিপোর্টটা নিয়ে রিভিউ পিটিশন দাখিল করুন, এবং রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হলে হিয়ারিং এ এই বিষয়টা নিয়ে প্রেয়ার রাখুন যে আমরা আলাদা করতে পেরেছি, এবং যারা যোগ্য তাদের চাকরিটা বহাল থাক। তাহলে কিন্তু এই দুর্দশা থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যাবে। আর যারা মনে করছেন আবার 3 মাসের মধ্যে পরীক্ষা প্রস্তুতি নেবেন, যাদের বয়স আছে তারা তো পরীক্ষা দিতেই পারেন। আর সত্যি কথা বলতে এটা সামান্য একটা সামাজিক একটা অভিঘাতের দিকটা বলি, এটা আমি বলেই শেষ করব। সেটা হচ্ছে আমাদের সত্যি সমাজে এই যে সরকারি চাকরির প্রতি একটা আলাদা আকর্ষণ আছে, বিশেষ করে বিবাহযোগ্যা যে সমস্ত মহিলা, তার পরিবারে, এবং তারা চান সরকারি চাকরিজীবী হলেই আমি বিয়ে দিয়ে দেব। সেটা অন্যান্য পেশায় সচ্ছল শিক্ষিত ছেলে সেখানে কিন্তু প্রায়োরিটি অনেক সময় পায় না। সমাজের কাজের জায়গায় বিভাজন, একটা ডিসক্রিমিনেশন খুব প্রকট। তো সেই জায়গা থেকে কিন্তু এখন একটু হলেও সামাজিকভাবে মানুষকে সচেতন হওয়ারও প্রয়োজন আছে। যে দেখুন, অনেক রকম কাজকর্ম, অনেক রকম লিগ্যালিটিতে ভরা আছে। সুতরাং সমাজে আমরা স্বাধীন সুস্থ
মাথা উঁচু করে বাঁচি, সৎভাবে বাঁচি, স্বল্প উপার্জন হলেও সৎভাবে ন্যায্যভাবে উপার্জন করে আমরা বাঁচি এবং সেখানেই আমরা আত্মীয়তা করি, ভালো থাকি, সততা পরিশ্রম নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাই, যে কাজই করি না কেন সামাজিক বিভাজনগুলো ভেঙে দিই। আমরা একজন টোটো চালক, অটো চালক, রিক্সাওয়ালাকেও আমরা সম্মান দিয়ে কথা বলি, তার যেটা প্রাপ্য তাকে দিই, এবং একজন শিক্ষককেও সম্মান দেব। তো সেই জায়গা থেকে এই দিকগুলোও কিন্তু ভাবার সময় এসেছে এবং পরবর্তীকালে যারা চাকরি জীবনে পা দিতে চলেছেন তারাও কিন্তু বুঝে পদক্ষেপ করবেন। কারণ এখন কিন্তু আমরা একটা ঘোলা জলের ঘোলাটে একটা পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি এবং ভুল বোঝানোর মানুষের অভাব নেই। আমি বলছি, আমার ইউটিউব চ্যানেলে অনেক বক্তাই আছে, অনেকের বক্তব্য রাখছেন। আপনারা বিচক্ষণ, শিক্ষিত, বিবেচক মানুষ, আপনারা অবশ্যই তার মধ্যে থেকে নির্যাসটুকু বেছে নেবেন। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো একটা প্রতিবেদনে। নমস্কার, শুভরাত্রি।